ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ নম্বর ব্লকের অন্তর্গত রামনগর গ্রামে। এই গ্রামে বিভিন্ন ধরনের চাষাবাদ হয় এবং কৃষক বন্ধুরা নানা প্রকৌশল অবলম্বন করে এখানে চাষাবাদ করেন। আমরা প্রথমে কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলবো, জানবো তাদের চাষাবাদের কথা, এবং আমাদের সঙ্গে বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য রয়েছেন বাঁকুড়া জেলার সহ কৃষি অধিকর্তা শস্য সুরক্ষা সাগর বন্দ্যোপাধ্যায়। আমরা প্রথমে কৃষক বন্ধুদের কাছে যাচ্ছি। আপনার নাম কি? আর নাম দিলীপ ভুই। কি চাষ করেন? আলু, পেঁয়াজ, সরষে, সূর্যমুখী, কুমড়ো, বাঁধাকপি, শসা। আপনাদের আপনারা এই যে চাষ করেন তাতে আপনারা কিভাবে চাষ করেন? আমরা প্রথমে মাটি ওই ৪-৫টা লাঙলে চাষ দেওয়া হয় বা ট্রাক্টরে চাষ দেওয়া হয়। তারপরে আপনার গোবর সার দেওয়া হয়। গোবর সার দেওয়ার পর যখন লাগানো হয় তারপর কিছু জায়গাতে ওই কম্পোস্ট সার দেওয়া হয়, সেই সার দিয়ে পর লাগানো হয় আলু চাষে। রাসায়নিক সার কি প্রয়োগ করেন? রাসায়নিক সার প্রয়োগ করি আপনার ওই কাঠা 1 কেজি করে দেওয়া হয় ইউরিয়া। হ্যাঁ। তো আলুর ফলন কেমন পেয়েছিলেন? আলুর ফলন আপনার কাঠাতে 2.5 কুইন্টাল। কোনো সমস্যা হয়েছিল কি এবছর? সমস্যা না হয়নি। সমস্যা হয়নি, তো ভালোই ফলন হয়েছে। এবছর যে গত মরশুমে বা এই মরশুমে যে এখন চাষ করছেন, কোনো সমস্যার মধ্যে পড়েছেন কি এর মধ্যে? না, এখন সমস্যা কিছু হয় না, আলু চাষটাতে ভালোই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, পরবর্তী কৃষক বন্ধু কাছে যাচ্ছি। আপনার নাম? নেপাল ভুই। আপনি কি চাষ করেন? ওই আলু, পেঁয়াজ, সূর্যমুখী, কুমড়ো, নানা ধরনের চাষে আমাদের এখানে হয় আর কি। তো এই সমস্ত চাষ করে আপনারা সূর্যমুখী চাষ করে বলছেন, তো সূর্যমুখী চাষের ক্ষেত্রে কিভাবে করেছেন? সূর্যমুখী চাষ আর 3-4 বছর করা হচ্ছে, ফলন কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। সর্ষে চাষ আগে করছিলাম কিন্তু সর্ষের ফলন পাওয়া যায়নি, সেই ফলে আমরা সব সর্ষে চাষ প্রায় ছাড়িয়েই দিচ্ছি আর কি। আচ্ছা, সর্ষে চাষের জন্য যে আপনারা সর্ষে চাষ ছেড়ে সূর্যমুখী চাষ ধরেছেন, তারা কি মাটি পরীক্ষা করেছিলেন? মাটি পরীক্ষা করা হয়নি কিন্তু। না, তো মাটি না পরীক্ষাতে মোটামুটি হয়েছে আর কি। কিছু গাছ 2-1টা যেগুলো মরছিল আর কি, তারপরে বরুণ টরুণ দিতে সেটা মরাটা বন্ধ হয়ে গেছে আর কি। তো যাই হোক, ভালোই হয়েছে, খারাপ হয়নি। সূর্যমুখী চাষ করে ভালোই হয়েছে। তো আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো এবং কিভাবে এখানে সর্ষে চাষ থেকে সূর্যমুখী চাষে রূপান্তরিত হয়েছে এই এলাকাটা, তা বিস্তারিত আমরা জানবো কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষক বন্ধুর কাছে জানলাম, এবং এর আগে আমরা এই এলাকায় দীর্ঘদিন ধরেই কাজ করছি, রামনগর এলাকায়। এবং শুধু এই এলাকায় নয়, আমাদের ক্ষেত্রে সারা বাঁকুড়া জেলাতেই আমরা দেখছি যে ধান চাষ করার পরে, বিশেষ করে লাল স্বর্ণ জাতের ধান চাষ করার পরে সূর্যমুখী না করে কৃষক বন্ধু যদি সরষে চাষ করতে যাচ্ছেন তাহলে একটা ব্যাপক সমস্যা হচ্ছে। তার কারণ সরষের ক্ষেত্রে যেটা অপটিমাম সোয়িং টাইম সেটা 15ই নভেম্বর, অর্থাৎ কার্তিক মাসের শেষ পর্যন্ত। আর আমাদের বাঁকুড়া জেলায় এখনও পর্যন্ত 80% উচ্চ ফলনশীল ধান হচ্ছে লাল স্বর্ণ বা MTU 7029। যদিও বর্তমানে এখন একটা ট্রেন্ড লক্ষ্য আমরা করছি বা আমরাও চেষ্টা করছি এই ভ্যারাইটিকে আরও উন্নততর এবং শর্ট ডিউরেশন ভ্যারাইটি দিয়ে রিপ্লেস করার। তবুও সামগ্রিক ফলন এবং এই দিক থেকে বিচার করলে আমরা এখনও লাল স্বর্ণকে ফেলে দিতে পারছি না। এবং লাল স্বর্ণ যখন কৃষক বন্ধু হারভেস্ট করছেন তখন অলরেডি নভেম্বর মাসের 15 তারিখ পেরিয়ে গিয়ে 20-25 তারিখ হয়ে যাচ্ছে। তারপর জমি তৈরি করতে করতে সর্ষে লাগাতে ডিসেম্বরের ফার্স্ট উইক হয়ে যাচ্ছে, যেটা সর্ষে চাষের পক্ষে একেবারে অনুপযুক্ত সময়। পরে হচ্ছে কি যে প্রচণ্ড অ্যাফিডের ইনফেস্টেশন হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজে, এবং আমাদের এখানকার বাঁকুড়ার যে মাটি সেটা অম্লধর্মী। এই এলাকার মাটি এবং সমগ্র বাঁকুড়া জেলারই মাটি, আমাদের pH 4.5 থেকে 5.5 অ্যাভারেজ, 6.5 খুব কম আছে। এবং B9 গ্রুপের সোর্সের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি যে প্লাজমোডিয়াফোরা ব্র্যাসিকি, অর্থাৎ যেটা ক্লাব রুট হয় সোর্সের ক্ষেত্রে, এটা অ্যাসিড সয়েলে প্রচণ্ড বেড়ে যাচ্ছে। এবং প্র্যাকটিক্যালি কৃষক বন্ধুরা বিঘা প্রতি
80 থেকে 1 কুইন্টালের বেশি ফলন কোনো অবস্থাতেই পাচ্ছেন না, যে কোনো পরিচর্যাগত বিষয়ে। এই একটা সামগ্রিক বিষয় মাথায় আছে। কিন্তু সূর্যমুখীর ক্ষেত্রে যেটা সুবিধা আমাদের ক্ষেত্রে, এর নভেম্বরের মধ্যে লাগালে তো খুব ভালো ফলন পাওয়া যাবেই, কিন্তু সেফলি আমরা ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত সূর্যমুখী লাগাতে পারছি এবং এর ফলন অ্যাভারেজ প্রোডাক্টিভিটি বিঘাতে 2.5 থেকে 3 কুইন্টাল, যেটা কিনা একজন কৃষক বন্ধুর ক্ষেত্রে যদি আমরা কস্ট বেনিফিট রেশিও ক্যালকুলেট করি তাহলে মানে খুবই উপযোগী এবং হাইলি রেমুনারেটিভ। এই দুটো বিষয়কে মাথায় রেখে কৃষক বন্ধুদের আর্থসামাজিক পরিস্থিতির কথা চিন্তা করে আমরা সূর্যমুখী ইন্ট্রোডিউস করছি। পাশাপাশি সর্ষেকে কিন্তু আমরা ফেলে দিচ্ছি না। সর্ষের ক্ষেত্রে আমরা যে ভ্যারাইটিগুলো আনছি, আমরা ধীরে ধীরে B9 ভ্যারাইটিকে রিপ্লেস করিয়ে আমাদের JD6 বা পুষা মাহেক বলে একটা ভ্যারাইটি আমরা মিনিকিট প্রোগ্রামে এনেছি এবং কৃষক বন্ধুদের মধ্যে পপুলারাইজ করছি আজ বছর 3 ধরে। যে ভ্যারাইটিটা একটু লেটে লাগালেও এবং যেটাতে আমরা এখনও পর্যন্ত দেখছি ক্লাব রুট হচ্ছে না এবং বাদামি রঙের সর্ষে, অয়েল পার্সেন্টেজ বেশি। সর্ষের ক্ষেত্রেও আমরা এই ভ্যারাইটিটাকে ইন্ট্রোডিউস করে অয়েল সিডের প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছি। আর আরেকটা হাতে আমরা সূর্যমুখীকে ব্যাপক এলাকা বিস্তার করে এবং পোস্ট হারভেস্ট টেকনোলজি, বিভিন্ন এক্সপেলার মেশিন বিভিন্ন জায়গায় আমাদের বসিয়ে আর KVI স্কিমের মাধ্যমে আমরা কৃষক বন্ধুদেরকে একটা সামগ্রিক প্যাকেজ দিতে চেষ্টা করছি, যাতে বাঁকুড়া জেলাকে আমরা তৈল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। আমরা জানলাম যে সূর্যমুখী চাষ কেন এই অঞ্চলে করা হচ্ছে এবং কৃষক বন্ধুরা কেন নিয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে ধান চাষের পরে সর্ষে চাষ থেকে সূর্যমুখী চাষ এই অঞ্চলের জন্য অনেক বেশি লাভজনক। আমরা পরবর্তী কৃষক বন্ধুকে যাচ্ছি। আপনার নাম? আমার নাম হচ্ছে লালমোহন ভুঁই। আপনি কি কি চাষ করেন? চাষ আমাদের ধরুন আলু আছে, পেঁয়াজ, কফি, সূর্যমুখী, কুমড়ো এবং গ্রীষ্মকালের আমাদের সব পাট চাষ, এরপরে এইসব চাষগুলো হয়। আচ্ছা, আপনি গ্রীষ্মকালীন চাষ করছেন, এবছর কি কি চাষ করছেন? গ্রীষ্মকালে চাষে বলতে আমাদের এখানে ধরুন এই যা চাষ হওয়ার হয়ে গেল, এবার ধরুন আমাদের জলের সমস্যা খুবই, তার কারণ আমাদের নদীতেও জল নেই, পুকুরেও জল নেই। কি চাষ করেছেন? এখন আপনার ধরুন আছে এই লোটে, আপনার পাট শাক, এইসব শাক আর কি, আপনার গেঠে। আচ্ছা, শাক চাষ করেছেন। তো শাক চাষ করে লাভ কতটুকু হয়েছে? লাভ হয়েছে মানে এবারে ধরুন আর লাভ হবে না, তার কারণ জল না থাকলে তো লাভ হবে না। আর কেরোসিনের যে দাম, তাতে আপনার আর জল দিয়ে চাষ করলে শাকে আর লাভ হবে না। তার কারণ ধরুন এবার আমাদের চাষ বন্ধর মুখেই। না না, এই গত যে চাষটা করেছে, এতদিন ধরে চাষ করে এসছেন, তাতে কতটুকু লাভ হয়েছে এই শাক চাষ করে? শাক চাষ করে লাভ আছে, তবে মোটামুটি ধরুন যেটা আগে হয়ে গেছে সেটা লাভ আছে, এরপরে ধরুন আর লাভ করা যাবে না। তার কারণ জল না এবং কেরোসিনের দাম 35 টাকা লিটার। কোন সময়টাতে চাষ করেছেন এটা লাভ করে? ধরুন কার্তিক অঘ্রাণ মাস থেকে, হ্যাঁ, পৌষ মাঘ ফাল্গুন এই সবের মধ্যে হয় আর কি, পালন শাক। আচ্ছা, এই সমস্ত চাষের ক্ষেত্রে কি রাসায়নিক সার প্রয়োগ করেন? হ্যাঁ, রাসায়নও দিতে হচ্ছে, আবার এখন যা অবস্থা ওষুধও দিতে হচ্ছে শাকে। কখন ওষুধগুলো দিচ্ছেন? ওষুধ দিচ্ছেন ধরুন গাছটা বেরিয়ে এলো, ঠিক 2-4টে করে পাতা আরম্ভ হচ্ছে, তখন আপনার একটা পোকা লাগছে এবং ধসা আরম্ভ হচ্ছে, সেটাতে ওষুধ আপনার প্রয়োগ করতে হচ্ছে। ওষুধ দেওয়ার জন্য বাজারে যখন নিয়ে যাচ্ছেন এই শাক, তখন কি কোনো কতদিন পরে বাজারে নিয়ে যাচ্ছেন? বাজারে ধরুন 10-12 দিন 15 দিন 15 দিন পরে নিয়ে যাচ্ছেন। আপনাদের গ্রামে তো জৈব প্রযুক্তি জৈব প্রকল্প হয়েছিল, তো সেক্ষেত্রে আপনারা কি কি জেনেছেন? আর জৈব প্রযুক্তি বলতে ধরুন গোবর সারে আমরা যে প্রয়োগ করছি, তাতে ধরুন 2 কাড়ায় ধরুন প্রায় 1 গাড়ি দিতে হচ্ছে গোবর, শাকের ক্ষেত্রে এবং অন্য জিনিসেরও ক্ষেত্রে আর কি। আর ওষুধের প্রত্যে হচ্ছে ভিটামিন না দিলে আর হচ্ছে না, তাতে মোটামুটি কিছুটা ইয়া হচ্ছে আর কি। তো মোটামুটি আপনারা চাষ করছেন এবং জৈব প্রযুক্তিটা কি ব্যবহার করেই করছেন? জৈব প্রযুক্তি ব্যবহার না করলে আপনার মাটির রাসায়নিক সার দিয়ে আগে যা ব্যবহার হয়েছে, তাতে মাটির ক্ষমতা বলতে আর কিছু নেই। এখন একটু লাভ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন গোবর সার দিয়ে কিছু লাভও দেখতে পাচ্ছি এবং আমাদের সারটা প্রয়োগ কিছু কম করতে হচ্ছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অবনী ভুঁই। আপনি কি চাষ করেন? আমি ধরুন বর্ষাতে এইগুলো কচু, তারপরে থাকে আপনার ওই কুমড়ো, আচ্ছা রবি মরশুমে তার আগে আর কি পালন শাক আগে আপনার হয়তো আগস্ট মাসের পরেই আরম্ভ করে দিই, বুঝলেন। তারপরে পালনটা লাভবান চাষ হয়, তারপরে বাঁধাকপি, ফুলকপি এবং শীতে ওই
আপনার আছে কুমড়ো, এই কুমড়ো চাষ করেন কিভাবে? কুমড়ো আমরা ওটা তো আপনার ধরুন কার্তিক মাসে যেটা লাগানো হয় ওই কুমড়োটা পান দিতে হয়, সেচের দরকার। আর যেটা বর্ষায় ওটা সেচ খুব কম লাগে। হ্যাঁ, তো বর্ষার কুমড়োর জন্য আপনি কি চারা তৈরি করে ফেলেছেন? না, এখনও চারা তৈরি এখন করিনি। চারা আমরা যখন আমরা বর্ষায় চাষ করি তখনই সেই কুমড়োটা বীজ রেখে দিই, সেই বীজের থেকে আমরা লাগানো করি, বা না বৈশাখ মাসে হোক আর যেটা আর কি। হ্যাঁ, তো এই চাষের ক্ষেত্রে কোনো সমস্যা আসে কি আপনার? কুমড়োটা সমস্যা আসেনি বর্ষায়, কিন্তু এই বছর আপনার এই যে গত যে কার্তিক মাসে লাগাইছিলাম এইটা কিন্তু আপনার ওই যে কালী কুমড়ো বলে, এটা মানে ফলন বেশ একটা হলো না, বুঝলেন? কেন হয়নি কি বুঝতে পারছেন? ওটা এই শীতের জন্যে হোক, কুয়াশা হয়েছিল এই জন্যে আর কি। তারপরে আমার এই সূর্যমুখী চাষ করেছি। সূর্যমুখী ধরুন গত বছর আমি যেটা চাষ করেছিলাম 26 ডিসেম্বর, তাতে প্রায় 2.5 কুইন্টাল 26 ডিসেম্বরে সূর্যমুখী হয়েছিল। এবার প্রায় আপনার 1 একরের উপরে দেওয়া হয়েছে। আচ্ছা, মনে করছি এই বছর আমরা আরও লাভবান বেশি হব সূর্যমুখীতে। তো কুমড়ো চাষের ক্ষেত্রে শুধু একটুক আপনার এবার এত ক্ষতি হয়েছে। তো আমরা এই ক্ষতিটা কেন হয়েছে এই ব্যাপারে আমরা জানবো বিশেষজ্ঞের কাছ থেকে। একজন কৃষক বন্ধু শাক চাষের কথা বললেন, তো আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে কৃষক বন্ধু যে অ্যামারান্থাস গ্রুপের শাকের কথা এখানে উল্লেখ করলেন, সেই শাক অত্যন্ত চাষ করা দারুণভাবে লাভজনক। কেননা এটা একটা ক্যাশ ক্রপ এবং একজন কৃষক বন্ধু বীজ বপনের 25 থেকে 30 দিনের মাথা থেকেই শাক জমি থেকে তুলতে শুরু করেন। ওনারা খেপে খেপে বীজ লাগান, 5 কাঠা জমি সবসময় রেডি করে রাখেন এবং একটা প্লট করে করে লাগান 1 কাঠা প্লটের, এবং ওখান থেকে শাক উঠতে শুরু করলে আরেকটা প্লটে লাগাতে শুরু করেন এবং বাজারে এর একটা স্টেডি দাম থাকে এবং 1 কিলো শাক 12, 14, 20 টাকা পর্যন্ত কিলো কৃষক বন্ধু পান এবং এটা একটা অর্থনৈতিকভাবে কাজে লাগে। কিন্তু যেটা আমাদেরকে ভাবায় সেটা হচ্ছে এতে সঠিকভাবে না ভেবে রাসায়নিকের প্রয়োগ। রামনগরে একটা সুবিধা, এখানে আমরা জৈব গ্রাম প্রকল্প চালু করে গেছি, ফলে কৃষক বন্ধু যে তার নির্দিষ্ট ব্যবধান একটা ওষুধ প্রয়োগ করার পরে কতদিন পরে শাককে বাজারজাত করতে হবে সেটা জানেন। বিভিন্ন ওষুধের বিভিন্ন ব্যবধান আছে। যদি কম LD50 ওষুধ হয় তাহলে কৃষক বন্ধু 10 থেকে 15 দিনের মধ্যে তুলতে পারবেন। ক্লোরোসাইফার গ্রুপের ওষুধ কৃষক বন্ধু প্রয়োগ করলে কোনো অবস্থাতেই 20 দিন আগে সেটা বাজারজাত করতে পারবেন না। এখন কৃষক বন্ধুদের আমরা যেটা অনুরোধ করব যে ওনাদের বাজার ধরা, কৃষি অর্থনীতি এবং মানুষের স্বাস্থ্য, এই সামগ্রিক বিষয়টাকে পরিকল্পনা করে কৃষক বন্ধুদের যেটা জৈব কীটনাশক, জীবাণুজাত কীটনাশক এবং বায়োপেস্টিসাইড নিমজাত কীটনাশকের প্রয়োগের কথা বলবো। যেটা অ্যাজাডিরেকটিন গ্রুপের ওষুধ নিম থেকে তৈরি হয়, সেটা যদি মাঝে মাঝে কৃষক বন্ধু প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই শাকে পোকা এসে বসবে না। শাকের যেটা লাস্চার চকচকে হবে এবং কৃষক বন্ধু বাজারে এর যথেষ্টই মূল্য পাবেন। কুমড়োর ক্ষেত্রে কৃষক বন্ধু যেটা শীতকালীন ইয়েতে ফলনের কম বলছেন এবং বর্ষাতে কুমড়ো চাষ করে কোনো তার ক্ষেত্রে বিশেষ সমস্যা হচ্ছে না, কেননা বর্ষাতে মেঘলা ওয়েদার, বাতাসে জলীয় বাষ্পের প্রাবল্য, এগুলির জন্যে যে সয়েল অর্গানিজম যেগুলো আছে, ক্রিটিক্যাল অর্গানিজম যেমন ম্যাক্রোফোমিনা বা সার্কোস্পোরা, পিথিয়াম, এগুলো প্রচণ্ড অ্যাক্টিভ থাকে এবং গোড়া পচা রোগ, পাতা পচা রোগ এগুলো ব্যাপক হারে দেখা যায়। কিন্তু রামনগর গ্রামে এই রোগগুলির প্রবণতা খুব কম আছে, এই কারণেই যে কৃষক বন্ধুদের অধিকাংশ কৃষক বন্ধুই কিন্তু জৈব সারের সাথে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সুডোমোনাস দিয়ে প্রয়োগ করেন, ফলে এই ফাঙ্গাসগুলির অ্যাক্টিভিটি অনেকটা কম এখানে। তাছাড়া এই প্রোডাক্টগুলির সঙ্গে পিজিএ অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং যে হরমোন নিষ্কাশিত হয় সেগুলো গাছের বৃদ্ধিতে প্রচণ্ড সহায়তা করে। কৃষক বন্ধুরা যেগুলো ভিটামিন বলছেন তাতে ভিটামিনের প্রয়োগ করতে হয় না, গাছের লাস্চার ভালো থাকে এবং ফলও অনেক চকচকে হয়। ফলে বর্ষাকালীন কুমড়োতে সমস্যা কম। শীতকালীন যে ব্যবস্থাটা
শীতকালে টেম্পারেচার অত্যন্ত কম হয়ে যায়। আমাদের বাঁকুড়ার এই অঞ্চলে টেম্পারেচার মাঝে মাঝে, যেটা লোয়েস্ট টেম্পারেচার অনেক সময় 10-এর নিচে তো দীর্ঘদিন ধরে থাকে, কুয়াশা হয়, এবং এই একটা পরিস্থিতিতে পাতার যেটা মড়কে যাওয়া অর্থাৎ ড্রাই উইল্ট যেটা এখানে হয়, সেটার একটা প্রবণতা দেখা যায়। তো এই প্রবণতার জন্যে কিন্তু গাছের বৃদ্ধি একটু কম হয় এবং ফলন কম হয়। তো এই পরিস্থিতিতে কৃষক বন্ধুদের আমরা বিভিন্ন ধরনের ট্রাইকোডার্মা সুডোমোনাস দেওয়ার পাশাপাশি যদি খুব অ্যাকিউট প্রবলেম হচ্ছে, তাহলে কৃষক বন্ধুদের আমরা সাইমোক্সালিন ম্যানকোজেব বা মেটালাক্সিল ম্যানকোজেব স্টিকার দিয়ে প্রয়োগ করতে বলি। অনেক সময় আমরা দেখেছি যে মানে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়। ম্যাগনেসিয়ামের ঘাটতি, পাতা যদি হাত দিয়ে আপনার চাপ দেওয়া হয় তাহলে মড়মড় করে পুরো পাতাটায় পাঁপড়ের মতো গুঁড়িয়ে যায়। এই পরিস্থিতিতে আমরা বোরিক পাউডার এবং ম্যাগনেসিয়াম সালফেটের প্রয়োগ করে, বোরিক পাউডার 1.5 গ্রাম প্রতি লিটার জলে এবং ম্যাগনেসিয়াম সালফেট 4 গ্রাম প্রতি লিটার জলে, এইটা প্রয়োগ করে কিন্তু শীতকালীন যে কুমড়ো এর এই ধরনের প্রবণতা, অর্থাৎ যে পাউডারি মিলডিউ, তার শীতের জন্য ড্রাই উইল্ট বা ডাউনি মিলডিউ, এটা সাইমোক্সালিন ম্যানকোজেব, মেটালাক্সিল ম্যানকোজেব কম্বাইন্ড উইথ একবার স্প্রে করার পরে বোরন এবং ম্যাগনেসিয়ামের প্রয়োগ করলে কৃষক বন্ধুরা একটা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো ফলন পাবেন। বিষয়টা ভাবতে খুবই ছোট, কিন্তু তার মাহাত্ম্য অনেক বেশি। আমরা জানলাম যে কেন শীতকালে কুমড়োর উৎপাদন হচ্ছে না অথচ বর্ষাকালে হচ্ছে, তার গুরু কারণটা। যাচ্ছি পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? কার্তিক কারক। আপনি কি কি চাষ করেন? আমার এই টুকিটাকি সব রকমই চাষ হয়, কেননা এই রামনগর মৌজা খুব কম, তো এই সামান্য সামান্য সব আলাদা পৃথক হয়ে জমি জায়গা কমেছে, তো সেইগুলি আমরা কম কম করে সব রকমই চাষ হয়। এই বাঁধাকপি, ফুলকপি, এই আলু, বেগুন, মূলা, সব রকমই, পালন শাক। তো এই সমস্ত চাষ করে আপনাদের লাভ কতটুকু? লাভ মোটামুটি খুব ভালোভাবেই আমাদের এখানে লাভজনক হয়। লাভজনক হয়। আপনাদের এই গ্রামে গত কয়েক বছর আগে জৈবগ্রাম প্রকল্প হয়েছিল, আপনারা কি এই যে জৈবগ্রাম প্রকল্প থেকে যা জেনেছিলেন সেইভাবে কি চাষাবাদ করছেন? হ্যাঁ, তার থেকে আগের থেকে আমাদের এই জৈবগ্রাম প্রকল্প নিয়ে যে উনি যে প্রকল্পটা আমাদের তৈরি হয়েছিল, সেই সব এবারে জেনেছেন? হ্যাঁ, জেনেছেন। সেইভাবে চাষ করে আমাদের কিন্তু এখন অনেক প্রফিট হচ্ছে, লাভজনক হচ্ছে। মানে সারটা কমানো গেছে, ওষুধও সেই মানে বেশি পরিমাণে ওষুধ আর ব্যবহার করতে হচ্ছে না। তখন জমির অবস্থা কেমন ছিল? মানে তখন আমাদের জমির অবস্থা ওই আপনার ওই জলটা বেশি পরিমাণ দিতে হচ্ছিল, কিন্তু এখন এই যে সার দিয়ে না, এই যে জৈব সার ব্যবহার করে কিন্তু জলটা ধরে রাখার ক্ষমতা হচ্ছে, মানে এখন পাউনিটা খুব কম দিতে হচ্ছে। তাহলে কি আপনাদের আর্থিক লাভ হচ্ছে? হ্যাঁ, এত বছর পরেও বুঝতে পারছেন যে এই 1 বছরের একটা প্রকল্প আপনাদের অনেক কিছু পাল্টে দিয়েছে, পরিবর্তন হয়েছে আর কি। ধন্যবাদ। আপনার নাম? নাম শ্রীকান্ত মাঝি। তো কি কি চাষ করছেন? আমাদের মোটামুটি সব রকমই চাষ করা হয়। বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, বেগুন, পেঁয়াজ, কুমড়ো, শাকের মধ্যে পালং শাক, লোটে শাক, নানা রকম শাকই। এই সমস্ত চাষের ক্ষেত্রে আপনাদের গ্রামে জৈবগ্রাম প্রকল্প হয়েছে, আপনারা বর্তমানে কি সমস্যা দেখতে পাচ্ছেন? সমস্যা বলতে রোগ পোকার আক্রমণ হয় হালকা ধরনের, বিশেষ করে এই বাঁধাকপি, ফুলকপির উপর রোগ পোকার আক্রমণ হয়। তার জন্য আমরা নিম টিম কিছু ব্যবহার করি, যেটা আমরা জৈবগ্রাম থেকে পেয়েছিলাম। এবং সবচেয়ে বড় একটা সমস্যা হয় আমাদের বাঁধাকপি যে চাষটা হয় মোটামুটি শ্রাবণ মাসে লাগানো হয়, চারা বোস করানো হয়, তাতে করে তখন সেই গোড়া পচার একটা রোগ আসে। সেটা আমরা জমি তৈরি করার সময়তেই ট্রাইকোডার্মা দেওয়া হয় গোবরের সাথে মিশিয়ে, তাতে করে অনেকটা সুবিধা হয়। তাছাড়া স্প্রেও করা হয় ট্রাইকোডার্মা ফ্রিডি, আপনার 4 গ্রাম প্রতি লিটার জলে এগুলো বিকাল দিকে স্প্রে করা হয়। তাতে করে অসুবিধা বলতে খুব একটা হয় না আর কি, অনেকটা আগের তুলনায় অনেকটাই ভালো হয় আর কি। গত জৈবগ্রাম প্রকল্প নেওয়ার আগে যে অবস্থা ছিল তার থেকে অনেকটা পাল্টে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তার থেকে অনেকটা পাল্টেছে। আপনাদের আর্থিক অবস্থা কেমন হয়েছে? আর্থিক অবস্থা মোটামুটি আগের তুলনায় আমাদের লাভজনক একটু হচ্ছে, লাভটা বেশ ভালো হচ্ছে আগের তুলনায়।
আগে আমাদের রাসায়নিক সারটা প্রচুর দিতে হতো, তো এখন সেটা কমিয়ে আমরা জৈব সার দিচ্ছি, গোবর সার দিচ্ছি, এই সকল বেশি দেওয়া হচ্ছে এখন। জৈব সার হিসেবে কি কি ব্যবহার করছে? জৈব সার হিসেবে আমরা সাধারণত এখানের মার্কেট থেকে কিছু কিনে নেওয়া হয়, আর তাছাড়া আমাদের ঘরের গোবর সার, তার সাথে পাতা টাতা পচিয়ে কিছু এটা কম্পোস্ট সার তৈরি করে দেওয়া হয়। ধন্যবাদ। আমরা এই রামনগর গ্রামে কৃষক বন্ধুদের কাছে কথা বলে জানলাম তারা জৈব গ্রাম প্রকল্পের মাধ্যমে অনেক বেশি উপকৃত হয়েছেন এবং ওরা জৈব সার প্রতিটি চাষের ক্ষেত্রেই ব্যবহার করছেন। তবে বাঁধাকপির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় আমরা জেনে নেব কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। জৈব গ্রাম প্রকল্প রূপায়ণ করে এখানে আমরা একটা পজিটিভ ডাইমেনশন ক্রিয়েট করতে পেরেছি, সেটা হচ্ছে কৃষকদের যেটা মাইন্ডসেট সেটার একটা পরিবর্তন আনা সম্ভব হয়েছে। সবজি চাষকে লাভজনক করার জন্যে, তাড়াতাড়ি মার্কেটে প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্যে নিজেদের মধ্যে সার প্রয়োগ, রাসায়নিক সার প্রয়োগের একটা ব্যাপক কম্পিটিশন দেখা যাচ্ছিল। এর ফলে হচ্ছিল কি যে জমি ধীরে ধীরে শক্ত, তার যেটা অ্যাসিডিটির বৃদ্ধি, কৃষক বন্ধুর জমিতে যেটা হালের লাঙল টানতে গরুর প্রচণ্ড কষ্ট হওয়া এবং জল ধারণ ক্ষমতা কমে যাওয়া, এই কটা উপসর্গ আমরা প্রচণ্ড লক্ষ্য করছিলাম। এবং যেটা লক্ষ্য করছিলাম, কৃষক বন্ধু জমিতে জল প্রয়োগ করলো, 3 দিন পরেই সেই জলের আর কোনো অস্তিত্ব থাকছে না, জমিতে জল ধারণ ক্ষমতা মারাত্মকভাবে কমে যাচ্ছে। জৈব সার প্রয়োগ করে এবং সেগুলোকে ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস অ্যাপ্লাই করিয়ে, বায়ো ফার্টিলাইজার অ্যাপ্লাই করিয়ে, অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলাম, রাইজোবিয়াম ডাল শস্যের ক্ষেত্রে সিম্বায়োটিক কম্বাইন করে আমরা একটা মাইন্ডসেটের পরিবর্তন আনতে পেরেছি। এবং কৃষক বন্ধুদের কাছে এগুলো শুনে আমরা দপ্তরের তরফ থেকে প্রচণ্ড উৎসাহিত হই যে কৃষক বন্ধুদের এখন রাসায়নিক সার প্রয়োগ করার যেটা প্রবণতা একটু কমেছে, ফলনের সাথে নেগোসিয়েট না করে। কৃষক বন্ধুদের যেটা কেমিক্যাল পেস্টিসাইড সেটার প্রবণতা কমিয়ে কৃষক বন্ধুরা বায়ো পেস্টিসাইডের দিকে নিজেরা অগ্রবর্তী হচ্ছেন। এগুলো আমাদের কাছে উৎসাহব্যঞ্জক। রামনগরের কৃষকদের ক্ষেত্রে বাঁধাকপি, ফুলকপি এটা প্রচণ্ড রেমুনারেটিভ ফসল এবং আপনারা শুনলেন যে শ্রাবণ মাস থেকে কৃষক বন্ধুরা এর জন্যে প্রিপারেশন নেয়। তো শ্রাবণ মাসে কৃষক বন্ধু যখন বাঁধাকপি বা ফুলকপির চারা তৈরি করেন, এরা সেই চারাকে মাচায় তৈরি করেন এবং পলিথিন যে দিয়ে শেড করে সেটার উপর তৈরি করেন। স্বাভাবিক নিয়মেই সেখানে বিভিন্ন যে ফাঙ্গাসের ইনফেস্টেশন সেটাকে কিছুটা চেক করা যায়। খুব দামি বাঁধাকপি বা ফুলকপির বীজ কৃষক বন্ধু 10 গ্রাম বীজ ফেললে মোটামুটি 2-3 কাঠা জায়গাতে রোপণ করতে পারেন। তো এইটাকে আমরা কৃষক বন্ধুদের মাচাই তৈরি করা এবং সেই মাচার যেটা গোবর প্রয়োগ করবে সেখানে ট্রাইকোডার্মা, সুডোমোনাস ফ্লুরেসেন্স দিয়ে প্রয়োগ করাটা শেখানো গেছে। ফলে কৃষক বন্ধুরা একটা সুস্থ সবল চারা পাচ্ছেন। কিন্তু শ্রাবণের শেষ, ভাদ্রের প্রথম দিকে এই যে হাই হিউমিড জোন, হাই হিউমিডিটি বাতাসে, এটা যখন ওপেন ফিল্ডে ওই বাঁধাকপি এবং ফুলকপির চারাগুলি এক্সপোজড হচ্ছে, তখন কিন্তু ওই কজাল ফাঙ্গাসগুলির আক্রমণকে পুরো মাত্রায় রোধ করা যাচ্ছে না। ফলে ফুড রড, রুট রড এবং কলার রড, এই তিনটের জন্য কিন্তু কিছুটা আপনার চারা পচে যায়। তো এটাকে রোধ করার জন্যে কৃষক বন্ধুদেরকে ওই চারা লাগানোর সময় যে গোবর সারটি প্রয়োগ করবে, সেই গোবর সারকে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সুডোমোনাস ফ্লুরেসেন্স, একটা উপকারী ফাঙ্গাস, একটা উপকারী ব্যাকটেরিয়া, এই দুটোকে গোবর সারের সাথে 7 দিন আগে মিশিয়ে ছায়াতে গোবর সারটিকে চট ঢাকা দিয়ে রাখতে হবে। অতি অবশ্যই পলিথিন নয়, বা চট যদি না পাওয়া যায় তাহলে খড় ঢাকা দিয়ে রাখলেও হবে। 3 দিন পরে ওই ভেজা ভেজা পচা গোবরটিকে একবার উল্টে দিয়ে একটু জল হালকা করে ছিটিয়ে দিয়ে আরেকবার স্তূপ করে রাখবেন এবং 7 দিনের মাথায় এই গোবরটিকে ওই ফুলকপি এবং বাঁধাকপিতে প্রয়োগ করবেন এবং তারপরে ওগুলি রোপণ করবেন। এতে হবে কি যে কজাল অর্গানিজমগুলির কথা বললাম,
সেগুলি কিন্তু আর ওই চারার ধারে কাছে আসতে পারবে না, ফলে ফুড রট, কলার রট বা রুট রটের প্রবণতা অনেকটাই কমে যাবে। পরবর্তীতে একটা পোকা যেটা হিরকপিট পতঙ্গ বা ডিবিএম, ডাইবন ব্যাগ মথ, আমরা দেখেছি ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত্রে ব্যাপক একটা ক্ষতির সৃষ্টি করে, এবং বাঁধাকপির ক্ষেত্রে যেটা হেড বোরার হিলুলা আন্ডেলা, এই পেস্টটাও প্রচণ্ড ক্ষতি করে। তো সেক্ষেত্রে আমরা কৃষক বন্ধুদের যখন ঠান্ডা পড়ে যায় তখন একটু এর আক্রমণের প্রবণতা কমে, তো এতে আমরা কৃষক বন্ধুদের ট্র্যাপ কপিং করতে বলি। অর্থাৎ যখন কৃষক বন্ধু এই ফসল লাগাবে 25 সারি ফুলকপি বাঁধাকপি লাগানোর পরে 2-3 সারি সরষে লাগিয়ে দেবে। এবং ডিবিএমের ক্ষেত্রে ফুলকপি বা বাঁধাকপির চেয়ে প্রিয় ফসল সরষে, তারা তখন কিন্তু ওই ফুলকপি বা বাঁধাকপিতে বসবে না, ডায়মন্ড ব্যাগ মথ সরষেতে বসবে। সরষের ফলনটা আমার দরকার নেই, আমি বাঁধাকপিটা তুলে নেব, এই একটা পদ্ধতি আছে। আর কৃষক বন্ধু যদি ওষুধ প্রয়োগ করেন তাহলে অতি অবশ্যই অ্যাজারেট ডাইরেক্টিন গ্রুপের ওষুধ প্রয়োগ করবেন। 10,000 ppm 1 ml প্রতি লিটার জলে প্রয়োগ করবেন, এবং তার থেকে আমরা দেখেছি সেফলি ফসলটাকে তুলে নেওয়া যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কৃষক বন্ধু লেট বাঁধাকপি এবং ফুলকপি চাষ করেন এবং পরের দিকে গরম পড়ে যায়, তখন কিন্তু ফুলকপি বাঁধাকপির আরেকটা বাজার উঠে এইটাকে টার্গেট করেন। তখন কিন্তু এই ট্রাইকোডার্মা বা অ্যাজাডিরেকটিন এগুলো কিন্তু তত এফেক্টিভ থাকবে না। এই অবস্থায় যে কৃষক বন্ধু বাজার ধরতে চাইবেন তাকে আমরা খুব যেগুলো মাইল্ড পেস্টিসাইড আছে, যেমন ইন্ডক্সাকার্ড গ্রুপের একটা পেস্টিসাইড আছে, সেটা প্রয়োগ করবেন, কিন্তু প্রয়োগের 15 দিনের মধ্যে কোনো অবস্থাতেই ফসলকে বাজারজাত করবেন না। এইটা করে প্রাথমিক অবস্থাতে কৃষক বন্ধু কেমিক্যাল প্রয়োগ করবেন না। পরের দিকে যদি চৈত্রের বাজার বা বৈশাখের প্রথম দিকের বাজার ফুলকপি বাঁধাকপি দিয়ে ধরতে চান তাহলে সামান্য কেমিক্যালে যেতে হবে, তাও সেফ কেমিক্যাল দিয়ে ওনারা আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবেন। হ্যাঁ, কি করি? হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরের 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আমরা এতক্ষণ বাঁকুড়া জেলার রামনগর গ্রামের কৃষক বন্ধুদের নানা কথা শুনলাম। আমরা কৃষক বন্ধুদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃষি বিশেষজ্ঞকেও। আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন তারা জানলেন কিভাবে বাঁকুড়া জেলার রামনগর গ্রামের কৃষক বন্ধুরা জৈব গ্রাম প্রকল্পের মাধ্যমে যে সমস্ত জিনিস শিখেছিলেন তা মাঠে প্রয়োগ করছেন, এবং আজ তাদের কৃষি ব্যবস্থায় একটা দুর্দান্ত বিপ্লব এসে গেছে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।